আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকে আমন ধান চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই ভিডিওতে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আসলে আমার এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে কি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমন ধান চাষের তিনটি প্রধান রোগ নিয়ে আলোচনা করব এবং সেই রোগের লক্ষণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। আর কথা না বন্ধুরা, তাহলে চলুন এবার আলোচনা শুরু করা যাক। আমন ধান চাষের জাত ভেদে প্রধানত তিনটি প্রধান রোগে আক্রান্ত হয়ে থাকে। তার মধ্যে যে জাতটি হচ্ছে 150 ধানের জাত, সেই ধানটিতেই সম্ভবত বেশি যেই রোগের আক্রমণ হয়ে থাকে সেটা হচ্ছে ধানের খোল পচা রোগ। খোল পচা রোগ প্রধানত ধানের দেখা যায় যে সবগুলো ধানের হয় না, ধানের যে জাত আছে সেই জাত ভেদে এই খোল পচা রোগ হয়ে থাকে। খোল পচার পাশাপাশি আরেকটি যে সমস্ত ধানগুলোতেই সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে ধানের যে মাজরা পোকার আক্রমণ। এটা এমন কোনো জমি নাই, এমন কোনো ধানের জমি নাই যে যেখানে আসলে মূলত মাজরা পোকা আক্রমণ করে থাকে না। এই মাজরা পোকা সব শ্রেণী সব জাতের ধানেই এই মাজরা পোকা আক্রমণ হয়ে থাকে। তবে দেখা যায় যে ধানের জমিতে সময় মতো যদি কীটনাশক ছিটানো যায়, মাজরা পোকা মূলত আসলে যেই ধানটা আক্রমণ করে থাকে সেটা হচ্ছে ধানের যে মাঝ পাতা আছে, যেটা প্রথম মাঝখানে সব পাতার মাঝখানে যে ছোটো পাতাটা রয়েছে এই পাতাটাই মূলত আক্রমণ করে থাকে। আর এই পাতাটা আক্রমণ করে থাকলে তাৎক্ষণিক জমিতে যদি বিচরণ করা হয়, হাঁটাহাঁটি করা হয়, তাহলে খোঁজ পাওয়া যায় না। কারণ এই ধানটা দেখা যায় যে প্রথমে ধানটা আক্রমণ করলেও ধানটার যে পাতাটা রয়েছে সেটা মুড়ে যায়, কিন্তু কালারটা ঠিকই সবুজ থাকে। আর এই ধানটা দেখা যায় মূলত টান দিলে উপর দিকে গোড়া থেকে উঠে আসে। তার মানে যেখানে আক্রমণ করেছে, যেখানে খেয়ে ফেলেছে এই মাজরা পোকায়, ঠিক সেখান থেকে এই ধানটা উঠে আসবে। আর এই ধানটা মূলত দেখা যায় যে আসলে যখন 2-3 দিন চলে যায়, তারপরে যদি আমরা জমিতে যাই, দেখা যায় যে এই ধানের পাতাটা মরে খড়ের মতো লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে, তখন অনেকেই খোঁজ পায়। কিন্তু তখন দেখা যায় যে জমিতে অনেকাংশই ধরে যায়। সেজন্য জমিতে পর্যবেক্ষণ যখন আমরা করব, তখন খুব নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে দেখব যে আসলে মূলত ধানে মাজরা পোকা ধরেছে কিনা এবং পাতা কোনোটা মোড়ানো আছে কিনা বা শুকিয়ে যাচ্ছে কিনা। এখন আমি যে এটা নিয়ে আলোচনা করব, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ধানের খোল পচা রোগ। ধানের খোল পচা রোগ মূলত একটি খুব খারাপ একটি রোগ। কারণ এই রোগে ধানে যদি একবার আক্রমণ করে যায়, তাহলে এই রোগটা সারানো অনেকটা ব্যাপার হয়ে যায়। তবে জমিতে দেখা যায় যে অনেকেই এই খোল পচা রোগের কীটনাশক প্রয়োগ করে থাকেন। জাত ভেদে দেখা যায় যে কীটনাশকের তারতম্য হতে পারে, কোনো সময় 3 বার, কোনো সময় 2 বার, আর কোনো সময় 4 বারও স্প্রে করা হয়ে থাকে। এখন আপনারা যেই আমার ধানের জমিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসলে মূলত 150 ধানের জমি। আর এই জমিতে এই খোল পচা রোগের প্রকোপটা বেশি অন্য অন্য ধানের চাইতে। ইতিপূর্বে আমার এই ধানের জমিতে আমি 2 বার দেখা যায় এই খোল পচা রোগের জন্য ট্রিটমেন্ট করেছি বা চিকিৎসা করেছি, কীটনাশক ছিটিয়েছি। এখন আমি আবার জমিতে এসেই দেখতে পাচ্ছি যে আবারও খোল পচা রোগের লক্ষণ দেখা যাচ্ছে। অনেকেই বলছে যে ভাই আসলে খোল পচা রোগের জন্য তো বিষ দিলাম, কিন্তু ধান তো কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমি বলেছি তাদেরকে যে আসলে আপনারা মূলত কয়বার বিষ দিয়ে, অলরেডি আমি 2 বার বিষ দিয়েছি, এইবার দিয়ে যদি বীজ ছিটাই তাহলে আমার বীজ ছিটানো হবে 3 বার, কিন্তু শেষ ধাপে আরও একবার বীজ ছিটাতে হবে, সেটা হচ্ছে 4 বার। আর সেই কারণেই দেখা যায় যে তাদের এই বীজ ছোটানোর তারতম্যর কারণেই তারা এই খোল পচা যে রোগটা রয়েছে সেটা থেকে ধানকে রক্ষা করতে পারছে না। এখন আরেকটি যেটা আমি রোগের আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি ভাইরাসজনিতই রোগ। কারণ এই রোগের কারণেই দেখা যায় যে গুছার ভিতরে যে ধানটা রয়েছে, আমি মোট ধানের গুছা থেকে এই ধানটাকে উঠিয়ে ফেললাম। কারণ এই ধানের গাছ থেকে কোনোভাবেই ধান আশা করা সম্ভব না। এই ধানের যেই
মানে লক্ষণটা দেখা যায়, এটা হচ্ছে প্রথমে যে বয়স্ক ধানের পাতাটা রয়েছে সেখান থেকে আস্তে আস্তে উপরের যে পাতার মানে আগা ভাব রয়েছে মাথা, সেখান থেকে হলুদ বর্ণ ধারণ করে, তারপর পুরা পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, মরিচা বর্ণ ধারণ করার পর সেই পাতাটা আস্তে আস্তে শুকিয়ে মরে যায়। এই রোগটা যদি কোনো ধান গাছে হয়ে থাকে তাহলে দেখা যায় যে সেই ধান থেকে গাছ থেকে কোনোভাবেই পরবর্তীতে ধান আশা করা সম্ভব নয়। এটা আমি আপনাদেরকে দেখালাম যে এই ধানটা যে আমার ধরেছে, এই ধানের যে শোভাটা রয়েছে, গোছাটা রয়েছে, এর মধ্যে দেখা যায় যে বাদ বাকি ধানেই এই রোগটা আক্রমণ করার সম্ভাবনা হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, এবার আপনাদেরকে আসলে আমি যে রোগগুলার কথা বললাম আর এই রোগগুলার জন্য আমি আসলে মূলত জমিতে কি ট্রিটমেন্ট করছি বা কী চিকিৎসা করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে যে আমি খোলপচা রোগ দেখিয়েছি আমার জমিতে, সেই খোলপচা রোগের জন্য আমি আমার জমিতে প্রয়োগ করব নাটিবো প্রয়োগ করব আমি। আসলে মূলত দেখা যায় যে আমার এখানে 56% 1 বিঘা জমি, সেই জন্য আমি 20 গ্রাম নাটিবো প্রয়োগ করব আমার এই জমিতে স্প্রে করব। আমার হয়তো বা আমার দেখা যায় যে 4 কোটি 20 স্প্রে করলে হয়ে যাবে। এই 4 কোটি 20-এ আমি দেখা যায় যে এখানে আমি 20 গ্রাম নাটিবো স্প্রে করব। আর আপনাদেরকে যে মাজরা পোকার আক্রমণ করা দেখিয়ে এলাম, আর মাজরা পোকার আক্রমণ থেকে পরিত্রাণ পেতে আমি যেই কীটনাশকটা প্রয়োগ করব সেটা হচ্ছে বিত্তাকু। এই বিত্তাকু আমার জমিতে আমি প্রয়োগ করব। আসলে দেখা যায় যে ধানের জমি, ভুট্টার জমি, এই জমিগুলোর জন্য আসলে বিত্তাকু সবচাইতে পারফেক্ট, কারণ এই বিষটার যে কার্যক্ষমতা সেটা দীর্ঘস্থায়ী হয়, অন্য বিষের চাইতে এটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তবে বিত্তাকুর ব্যাপারে একটা কথা, সেটি হচ্ছে যদি এই প্রোডাক্টটা ইন্ডিয়ান হয় তাহলে আপনারা প্রয়োগ করবেন না। প্রোডাক্ট কেনার সময় অবশ্যই দেখবেন যে আসলে প্রোডাক্টটার গায়ে কী লেখা আছে। সেখানে যদি ইন্ডিয়ান প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কাজ করবেন না। ইন্ডিয়ান প্রোডাক্টে কিন্তু বর্তমানে কোনোভাবে কাজ করছে না। আর যদি এটা কোরিয়ান প্রোডাক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই জমিতে বিত্তাকুটা কোরিয়ান প্রোডাক্ট যেটা থাকবে সেটাই আপনারা জমিতে দিবেন, তাহলে দেখবেন যে 100-এ কাম করবে। অনেকেই বলে থাকে যে ভাই বিত্তাকু তো কয়েকবার স্প্রে করলাম কিন্তু জমিতে কোনোভাবে পোকা তাড়ানো সম্ভব হচ্ছে না। কিন্তু তারা অনেকেই জানে না যে আসলে বিত্তাকুটা এই যে কোম্পানিটা এটা মার্কেটিং করে সিনজেন্টা, এই সিনজেন্টা ইন্ডিয়া এবং কোরিয়ান উভয় জায়গা থেকে এই বিত্তাকুটা সংগ্রহ করে থাকে। আর এই বিত্তাকুর মধ্যে দেখা যায় যে ইন্ডিয়ার যে প্রোডাক্টটা সেটা কাজ করে না, কিন্তু কোরিয়ানেরটা সবচাইতে বেটার কাজ করে। আর আপনাদেরকে আমি আরেকটি যেটা রোগ দিয়ে খেয়েছি, ধানের ছোবার ভিতরে একটি করে গাছ হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে, পাতা মানে পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যানসার মূলত 100 গ্রাম ম্যানসার মূলত 3 ভাগ করে মানে 3 কোটি ওষুধ বানাচ্ছি। এই ম্যানসারটাও আমি দিয়ে দেব। আমার জমিতে যেহেতু 3টা সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু 3টা সমস্যার জন্য আমি মূলত 3টা ওষুধই দিচ্ছি। ধানের যে লাল পাতা, এই লাল পাতা দমনের জন্য আমি মূলত ম্যানসার দিচ্ছি। আর ম্যানসারে 100 গ্রাম ম্যানসারে মূলত 3 কোটি 20 আমি এটা ছিটাবো। আর আমার পূর্ব থেকেই 1 ভাগ ছিল, আমি যখন বেগুনের জমিতে প্রয়োগ করেছিলাম সেটা। এখন আমি 4 কোটি পানি প্রস্তুত করছি, পানির জন্য ওষুধগুলো প্রস্তুত করছি। তারপরে আমি 1 পট করে পানি নিয়ে দেখা যায় যে প্রতি কোটিতে ঢেলে তারপরে মোট পানির সাথে আমি এটা মিক্সার করে তারপরে জমিতে প্রয়োগ করব। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার পূর্বে আরেকটি কথা, সেটি হচ্ছে যে আপনারা যখন জমিতে এই কীটনাশকগুলো ছিটাবেন দেখবেন যে রোগের প্রকোপ বেশি, রোগের আক্রমণ বেশি, খোলপচাই হোক এবং কি দেখা যায় যে মাজরা পোকার আক্রমণই হোক অথবা ধানের যে লাল পাতা সমস্যা সেটাই হোক, সেখানে ভালোভাবে গাছগুলোকে বেশি করে চোখ দিয়ে ভিজিয়ে দিবেন। দেখান যাবেন যে ইনশাল্লাহ এই কীটনাশকগুলো প্রয়োগ করার পরেই জমি থেকে এই রোগগুলো তাড়ানো সম্ভব হবে। তবে দেখা যায় যে যারা কৃষক চাষাবাদ করে থাকে তারা আসলে জমিতে ঠিকভাবে কীটনাশক না প্রয়োগ করার ফলে পরিত্রাণ পাচ্ছে না। যেখানে দেওয়ার ডোজ হলো দেখা যায় যে 20 দিন অথবা 25 দিন পর একবার স্প্রে করতে হবে, সেখানে তারা একবার স্প্রে করেই বলে যে ভাই
কিছুতেই ওষুধে কাম করছে না, কিন্তু এটা আসলে মূল কথা না। মূল কথা হচ্ছে জমিতে আপনার একটা ওষুধের কার্যক্ষমতা কতদিন পর্যন্ত থাকে সেটা বুঝতে হবে, এবং সেটা বোঝার পর আবার জমিতে পুনরায় এই কীটনাশকগুলো যেই সমস্যাগুলো দেখা দিবে সেই সমস্যার ট্রিটমেন্ট আবার করতে হবে, আবার জমিতে কীটনাশক ছড়াতে হবে। তাহলেই দেখবেন যে জমি থেকে যত রকমের সমস্যা থাক না কেন সমস্যা তাড়ানো সম্ভব।